শুরু করবো। জি স্যার, শুরু করেন। আচ্ছা, আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের শহরে বা যে কোনো একটা আরবান এরিয়াতে যে সমস্ত বিল্ডিং গুলো আছে সেইগুলো কতটুকু ভালনারেবল সেইটা কিভাবে ডিসাইড করা যায় সেইটা নিয়ে আমরা একটা লেকচার দিব, ঠিক আছে? তো আমরা আহ, যে মেথডটা নিয়ে আজকে দেখব সেটার নাম হচ্ছে ফেমা P154। আচ্ছা, তো এইটা হচ্ছে এক ধরনের রেপিড ভিজুয়াল স্ক্রিনিং। হ্যাঁ, তো রেপিড ভিজুয়াল স্ক্রিনিংটা কি সেটা আমরা পরে বলবো আবার। তো আপাতত এটা মনে রাখো যে নানান ধরনের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আছে, এর মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে খালি চোখে দেখে এবং দ্রুত স্ক্রিনিং করার। ভিজুয়াল মানে দেখা দেখে 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 আমি কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো না, বেশি জিজ্ঞাসাবাদ করব না, দেখবো, দেখে আমাদের কিছু কিছু প্যারামিটার দেখবো, দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আহ, ইয়ে মানে ভালনারেবল কিনা। তবে এখানে স্ক্রিনিং কথাটা লেখা আছে, স্ক্রিনিং মানে হচ্ছে যে ছাঁকুনি আর কি। ছাঁকুনি দিয়ে আমরা কিছু বিল্ডিং কে হিসাবে নিব, কিছু বিল্ডিং কে বাদ দিব। হ্যাঁ, যে এই বিল্ডিং গুলা আমার ভালনারেবল হতে পারে, ঠিক আছে, এটা নট ফাইনাল। তাহলে যেগুলো আমাদের হতে পারে সেইগুলোকে আমরা ফার্দার তখন আমরা ডিটেইল অ্যাসেসমেন্ট করব। এটা হচ্ছে র্যাপিড ভিজুয়াল স্ক্রিনিং এর উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমে দুই একটা এমনিতেই ছবি দেয়া আছে যে বিভিন্ন আহ, আর তাহলে কনটেক্সট, জাস্ট কনটেক্সট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আর কি, কেন কাজটা করতে যাচ্ছে। তো এই এই কথাগুলো তো আমরা জানি ভালো করে, আমি আর এখানে থামতেছি না। যে যেহেতু আর্থকুয়েক একটা ডেডলিয়েস্ট একটা ন্যাচারাল ডিজাস্টার এবং এখানে ড্যামেজ ওয়ার্নিং ছাড়াই ড্যামেজ মানে হয়, প্রপার্টি এবং বিলঙ্গিংস। হ্যাঁ, সুতরাং আমাদের আগে থেকে যদি জানা থাকে হ্যাঁ কোন বিল্ডিং গুলো ভালনারেবল, আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। এটা একটা ছবি, এটা হাইতির আর্থকুয়েকের ছবি। হম এখানে কয়েকটা আহ, তোমার ইয়ের দেয়া আছে, হাইতি, তারপর তহকু, চিলি, ভুজ, এছাড়াও আরো নানান আর্থকুয়েক হয়েছে। আমরা জাস্ট দু চারটা ছবি মানে ছবি এবং লিস্ট এনেছি এখানে, যেখানে মানুষ অনেক মারা গেছিল। এখানে একটা এক্সাম্পল এখানে এনেছি আমি, এই যে হাইতি এবং হচ্ছে চিলি, এই দুইটাই কিন্তু 2010 সালে হয়েছে, ঠিক আছে, 2010 সালে হয়েছে। কিন্তু এইখানে মারা গেছে, দেখো, তো চিলিতে কিন্তু 8.8 হচ্ছে আর হাইতিতে 7। স্যার, আমরা কিন্তু ওই এইখানে ছবিগুলা মারা গেছে ভালো করে দেখতেছি না। আপনি আহ দেখতেছো না মানে দেখা যাচ্ছে না, শেয়ার হচ্ছে না নাকি? না, স্যার শেয়ার পেজ শুধু ওয়ানে স্যার। আছেন স্যার। আপনার স্যার এই ইন্ট্রোডাকশন পেজ যেটা ওইটাই শুধু আছে বড় হয়ে। চেঞ্জ হচ্ছে না? নেক্সট পেজ। জি স্যার, চেঞ্জ হচ্ছে না। এখন আসছে স্যার। উম, এখন থার্ড পেজে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে আহ, দেখো একটা জিনিস, এই যে হাইতি আর্থকুয়েক এবং চিলি আর্থকুয়েক দুইটাতেই আমাদের একই সালে হয়েছিল এবং পাশাপাশি সময়ে। ম্যাগনিচিউড হাইতিতে 7 আর চিলিতে 8.8। হাওয়ার এখানে দেখো চিলিতে মাত্র 500 জন মানুষ মারা গেছে আর এখানে 200 মানে 2 লাখ মানুষ মারা গেছে। এর একমাত্র কারণ হচ্ছে যে এই চিলিতে এই কোড মেনে বিল্ডিং করা হইতো, আর হাইতিতে আমাদের দেশের মতো দরিদ্র এবং কোনো ধরনের কোড মানা হইতো না, যার ফলে বিল্ডিং ভেঙে এই 2 লাখ মানুষ মারা গেছে। এটা নিয়ে তখন খুব আলোচনা হচ্ছিল যে পাশাপাশি দুইটা ইয়েতে এই এত পার্থক্য। আচ্ছা, এইখানে দুইটা ছবি আছে এইখানে। তোমার এটা হচ্ছে তোহকু আর্থকুয়েক। তোহকু আর্থকুয়েক এটা তোমার আহ সুনামি সৃষ্টি করেছিল, মারাত্মক সুনামি। এবং সেখানে তোমাদের নিশ্চয় মনে আছে যে জাপানে তোমার সুনামি হওয়ার কারণে তোমার ইয়ে হয়েছিল, এই পারমাণবিক কেন্দ্র বিস্ফোরণ হয়েছিল। ভুজ আর্থকুয়েক এবং অন্যান্য আর্থকুয়েক ছবি আছে।
আচ্ছা, তাহলে এই যে এ মেজর পোর্শন অফ পপুলেশন অফ বাংলাদেশ লিভস ইন দ্য আর্থকোয়েক প্রোন এরিয়া, এটা আমরা আহ, জানি। কারণ হলো যে সিলেট, ময়মনসিংহ, রংপুর, এটাতে অনেক মানুষই থাকে। এবং চিটাগাং, এই সমস্ত এলাকাগুলো ভালনারেবল, এখানে একটা বড় অংশ থাকে। তো এইখানে যে কোনো সময় একটা বড় রকমের আর্থকুয়েক হতে পারে। সুতরাং এই যে এই আর্থকুয়েকের পরে, হ্যাঁ, এই যে এক্সটেন্সিভ লস, হ্যাঁ, সেটা সেটা যেন না হয়, সেজন্য আমাদের আগে থেকেই সাইজমিক রিস্ক অ্যাসেসমেন্ট করা উচিত। তাহলে একটা নতুন শব্দ দেখছি, রিস্ক। আর আগে একটা শব্দ পেয়েছিলাম, ভালনারেবিলিটি। তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্টটা কি? রিস্ক অ্যাসেসমেন্টটা হলো মানে কেন এটা হচ্ছে কোয়ান্টিফাইং ভালনারেবিলিটি অফ এক্সিস্টিং স্ট্রাকচারস, হুম, ডেভেলপ ডিজাস্টার মিটিগেশন স্ট্র্যাটেজিজ, আর হচ্ছে পলিসি মেকিং। তাইলে এই যে রিস্কের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে হ্যাজার্ড, একটা হচ্ছে ভালনারেবিলিটি, আর একটা হচ্ছে এক্সপোজার। ঠিক আছে? তাহলে হ্যাজার্ডটা কি? হ্যাজার্ড হচ্ছে আর্থকুয়েক বা সুনামি, অথবা ধরো বন্যা, অথবা খরা, মানে যেটা তোমার দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেটা, সেটা এইটা তো থাকতেই হবে, না থাকলে তো আমার রিস্কের ব্যাপার আসে না। দুই নম্বর হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি হচ্ছে যে আমি যে বিল্ডিংটায় থাকবো, হ্যাঁ, সেটা কতটুকু ভালনারেবল, মানে সেটা স্ট্রেংথ কতটুকু বা উইকনেস কতটুকু, এটা ভালনারেবিলিটি। এক্সপোজার, এক্সপোজারটা কি? এক্সপোজার হচ্ছে যে আমার এই এই এলাকায় যদি কোনো মানুষ না থাকে, বিল্ডিং না থাকে, ইনফ্রাস্ট্রাকচার না থাকে, হ্যাঁ, তাইলে তো তোমার হচ্ছে যে রিস্কের কোনো ব্যাপার নাই। সুতরাং এইটা আমার কি কি আছে এবং কতটুকু কাছে আছে বা কি অবস্থায়, মানে কি অবস্থাটা তো চলে যাবে ভালনারেবিলিটিতে, কি কি আছে এবং কত দূরে আছে, হ্যাঁ, এক্সপোজড আছে কিনা, সেটা হচ্ছে 3 নাম্বার জিনিস। তো এই তিনটা জিনিস মিলে হচ্ছে আমাদের রিস্ক আসবে। আমরা অনেক সময় বলে ফেলি যে ভালনারেবিলিটি আর রিস্ক একই জিনিস, আসলে একই না। আমার একটা বিল্ডিং যদি খুব ভালো করে বানানো হয়, হ্যাঁ, তাহলে আর্থকুয়েকের কাছাকাছি থেকেও সেই বিল্ডিং এ কিছু হবে না। যেমন জাপানে ঘন ঘন আর্থকুয়েক হয়, কিন্তু বিল্ডিং তো সব ভেঙে যাচ্ছে না, সুতরাং সেটা ভালনারেবল না। আবার যেমন ধরো যাক ইয়েতে, সৌদি আরবের ভিতরে, ঠিক আছে, এইখানে আমাদের কাছাকাছি হ্যাজার্ড নাই, সুতরাং বিল্ডিং যদি একটু দুর্বলও হয়, রিস্ক নাই, এরকম আর কি। তাইলে হ্যাজার্ডের ব্যাপারটা আমরা সাধারণত গ্রাউন্ড শেকিং কতটুকু হবে, কিংবা ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক কতটুকু হবে, হুম, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হ্যাজার্ড চিন্তা ক্যালকুলেশন করি। তো এটা তোমার ফাংশন অফ ম্যাগনিচিউড, কত ম্যাগনিচিউডের আর্থকুয়েকটা হচ্ছে, কত দূরে তোমার বিল্ডিংটা আছে, কোন পথে আসছে, সেই পথের অবস্থা কি, সাইট কন্ডিশন কি, সয়েল কি, এগুলোর উপর ডিপেন্ড করতেছে আমাদের এই হ্যাজার্ড জিনিসটা। অনেক দূরে যদি হয়, তাহলে হয়তো আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, বা তোমার পথে যদি এই যে লোকাল সাইট কন্ডিশন যদি ভালো হয়, তাহলে হয়তো কিছু হবে না। তো আমাদের কিন্তু হ্যাজার্ড আছে, কারণ কি? হ্যাজার্ড আছে, এই যে অনেকগুলো ফল্ট কিন্তু সিলেটের আশেপাশে বা বাংলাদেশে আছে। অথবা এই যে আমরা যে এই যে বাউন্ডারিটা বলি, হ্যাঁ, এই যে এই বাউন্ডারিটাও বাংলাদেশের কাছাকাছি। এটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর হচ্ছে এটা এটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আর এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই দুটো বাউন্ডারিটা কিন্তু সিলেটের কাছাকাছি বা বাংলাদেশের কাছাকাছি। সুতরাং এই যে প্লেট বাউন্ডারি এবং এই ফল, এই দুইটাই কিন্তু আমাদের হ্যাজার্ডের উপস্থিতি বলে দেয়। হ্যাজার্ড, এই যে সিলেট, ময়মনসিংহ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই রংপুর, এই জায়গাগুলো আমাদের হ্যাজার্ডাস জায়গা, তাই না, বা এক্সপোজড। এক্সপোজারের কথা তো আমরা বললাম যে এক্সপোজারকে এইভাবে বলা যায়, পপুলেশন, অনেক বেশি মানুষ থাকলে অনেক বেশি ক্ষতি হবে। হাউজিং এর অবস্থা, তাই না, লাইফ লাইন, অর্থাৎ তোমার রাস্তাঘাট কিংবা কারেন্টের লাইন, তারপর গ্যাসের লাইন, পানির লাইন, এইসব। তারপরে হ্যাজার্ডাস স্ট্রাকচারস, কোন একটা বিল্ডিং যদি কেমিক্যাল তৈরি করে কিংবা অন্য কিছু, সেক্ষেত্রে এটা হ্যাজার্ডাস স্ট্রাকচার, এগুলো আছে কিনা।
ইনডাইরেক্টলি হতে পারে আমার ইকোনমি, প্রোডাকশন, এমপ্লয়মেন্ট, মার্কেট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোজার। আচ্ছা, তাইলে আর এখন আসলে আমাদের মেইন জিনিসটা আজকে যে টপিকটা, সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। হুম, ভালনারেবিলিটিটা কি? এটা হচ্ছে সাসেপ্টিবিলিটি টু ড্যামেজ বাই গ্রাউন্ড সিক, কতটুকু ড্যামেজ হইতে পারে। ঠিক আছে, the aim is to obtain probability of a given level of damage to a given building type due to earthquake. An important aspect of preparedness for earthquake is evaluating by building stock, particularly in terms of structural vulnerability. গ্রাউন্ড মোশন, গ্রাউন্ড মোশন তোমার কিভাবে বের করি আমরা? ইন্টেন্সিটিতে পিজিএ দিয়ে, পিক গ্রাউন্ড এক্সেলারেশন। এখন আসো যে কয়েক রকমের আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আছে। যেমন ধরা যাক হচ্ছে যে এই ইম্পেরিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, এর মধ্যে আছে তোমার ড্যামেজ প্রবাবিলিটি ম্যাট্রিক্স। এটা এই ফিল্ড সার্ভে আমরা যেটা সাধারণত করি, ফিল্ড সার্ভে টার্ভে দিয়ে করি, যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ইম্পেরিক্যাল অ্যাপ্রোচ। হুম, ডাইরেক্ট অ্যাপ্রোচ না, ডাইরেক্ট কোনো ইকুয়েশন নাই। হ্যাঁ, ফিল্ড সার্ভে থেকে করবো। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দিয়েও করা যায়, মানে অতীতের আর্থকুয়েক ডেটা নিয়ে, হ্যাঁ, বর্তমানের সাথে মিলাইও করা যায়। অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, এটা বোথ বোথ মানে ক্যালকুলেশন এবং স্ট্রাকচারাল মডেলিং টডেলিং করে করা হয়। ঠিক আছে, আর হাইব্রিড হচ্ছে যে দুইটা মিশায় হয়তো বা করা যেতে পারে। আচ্ছা, কেন আরবিএস এর কথা শুরুতে বলছিলাম। হ্যাঁ, আরবিএস, রেপিড ভিজুয়াল স্ক্রিনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট extensively used procedure for assessing seismic susceptibility. It involves doing a brief visual assessment of structure and filling out data collection form. একটা data collection form আমাদের fill করতে হবে। নানান ধরনের আমাদের আরবিএস আছে। এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেমা, অর্থাৎ ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। এটা হচ্ছে আমেরিকার একটা সংস্থা, আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের মতো। তাদের তাদের এই যে এই মেথডটা আহ বের করেছে এবং সেটার নাম দিয়েছে হচ্ছে ফেমা P-154। আরো নানান দেশে নানান গুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা দেখতেছি। আচ্ছা, while the primary purpose of RBS procedure is to identify potentially seismically hazardous buildings that require further evaluation, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা বের করব, স্ক্রিনিং করে বের করবো যে কোনগুলোকে আমাদের ফার্দার আরো চেক করতে হবে ভালো করে। ঠিক আছে, আহ তো এইটা ছাড়াও, এটা এইটা এটা তো মেইন ব্যাপার। এটা ছাড়াও অন্যান্য কাজেও এটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমার হচ্ছে ইভালুয়েটিং কমিউনিটিজ এজেন্সি সাইজমিক রিপোর্টিং নিডস। আমার আহ, টাকা বেশি আছে, সুতরাং আমার এটা হতে পারে যে আমি আর ফার্দার ইভালুয়েশনে গেলাম না, যা পাইলাম সবগুলোকে রিপোর্টিং করলাম। কিংবা তোমার ডিজাইনিং সাইজমিক হ্যাজার্ড মিটিগেশন প্রোগ্রাম ফর কমিউনিটি এজেন্সি। হুম, বা ডেভেলপিং ইন্টার ইনভেন্টরিজ, মানে ইনভেন্টরিজ হচ্ছে হিসাব বের করা, ফর ইউজ অফ মনিটরিং বিল্ডিং। এইসব আছে, এগুলো তোমরা পড়ে নিও। আমরা মেইন জিনিসে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে ফেমাতে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে আম, তোমার ওই যে অ্যাপ্লাইড টেকনোলজি কাউন্সিল একটা আছে, এটিসি বলে। ঠিক আছে, এইটা প্রথমবার এই যে 1980 সালের দিকে এটা ডেভেলপ করছিল, এবং 1988 সালে এটা হচ্ছে পাবলিশড হয়েছিল। ঠিক আছে, পরে সেকেন্ড এডিশন আসছে। আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে থার্ড এডিশন, যেটা 2015 সালে বের করা হয়েছে, এবং এটা পি যুক্ত হয়েছে, আগে কিন্তু পি ছিল না, পি যুক্ত হয়েছে। আহ তো এখানে তোমার দুইটা লেভেল আছে, একটা হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2। তো আমরা আমাদের যে মানে কাজটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে লেভেল 1 এর কাজ। তাহলে মেথড, এখন আসো মেথড, মেইন জিনিসে আসি। এই যে তুমি যে প্রশ্নটা করছিলা যে কোন কোন ব্যাপারে আমরা ডাটা কালেকশন করব, তো প্রথমত আমরা হচ্ছে প্রি সার্ভে প্ল্যানিং একটা করলাম, তারপর ডাটা কালেকশনে গেলাম ফিল্ডে।
এখানে ডাটা কালেকশন করব হচ্ছে সাইজমিক হ্যাজার্ড ইন্টেন্সিটি। হুম, এলাকাটা কতটুকু হ্যাজার্ডাস সেটা আমরা জানবো। বিল্ডিং টাইপটা কি সেটা আমরা জানবো। এগুলো সম্পর্কে আমরা পরে আবার বলবো বিস্তারিত, অসুবিধা নেই। বিল্ডিং হাইট কি জানবো, সয়েল টাইপ কি জানবো, প্ল্যান এবং ভার্টিক্যাল ইরেগুলারিটি আছে কিনা। এটা কিন্তু তোমাদের পড়াইছি, আমি ইরেগুলারিটি অনেকবার পড়াইছি, হ্যাঁ সেইটা ভালো করে দেখতে হবে। প্রি কোড, পোস্ট বেঞ্চমার্ক, এটা এই দুইটা হচ্ছে তোমার কোড কবে হয়েছে এবং ব্যবহার করা হয়েছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আদার ভালনারেবল প্যারামিটার্স কি আছে না আছে সেগুলো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এগুলো আমরা পরে আবার বর্ণনা করবো। এখন আসো যে নেক্সট স্টেজ হচ্ছে ডাটা কালেকশন করার পরে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তারপরে SL1 বার করবো। SL1টা কি, এটা হচ্ছে আমরা বলছিলাম যে দুইটা লেভেল আছে। প্রথম লেভেলটা হচ্ছে SL1। হ্যাঁ, এই এই লেভেলে আমরা যে স্কোরটা বার করবো সেটা হচ্ছে SL1। SL1টা ভ্যালু বার করব, কিভাবে বের করবো পরে বলতেছি। এই ভ্যালুটা অবশ্যই মিনিমাম ভ্যালুর চেয়ে বড় হইতে হবে বা সমান হইতে হবে। যদি এটা দেখা যায় অনেক ছোট হয়ে গেছে, তখন এটাকে আমি মিনিমামের চেয়ে বড় ধরতে হবে। আচ্ছা, এই ভ্যালুটা যেটা সেটা তুলনা করতে হবে 2 এর সাথে। 2, তো 2 এর চেয়ে যদি ছোট হয় তাহলে এটা মেবি ভালনারেবল। আর 2 এর সমান বা বড় যদি হয় তাহলে মে নট বি ভালনারেবল। ঠিক আছে। এই যে স্ক্রিনিং এর কথা বলছিলাম, সেই স্ক্রিনিংটা হচ্ছে এইভাবে করা হয়, এইটার মাধ্যমে। আচ্ছা, তারপরে যদি 2 এর চেয়ে ছোট হয় তখন এ ডিটেইলড অ্যাসেসমেন্ট ইজ রিকোয়ার্ড। ঠিক আছে। আর যদি তোমার এই মে নট বি ভালনারেবল হয় তাহলে তো আমরা থেমে গেলাম, দরকার নেই আর কিছু। এই কাজটা করার পরে আমরা কিছু কিছু বিল্ডিং কে আমি অপশনাল সার্ভে করতে পারি। সেটা হচ্ছে লেভেল 2, যেখানে আমরা বার করব SL2 ভ্যালু। হ্যাঁ, এখন আসো SL1 বলতে কি বোঝায়। SL1 এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বেসিক স্ট্রাকচারাল হ্যাজার্ড স্কোর। বেসিক স্ট্রাকচারাল হ্যাজার্ড স্কোর মানে একটা বেসিক স্কোর আমরা পাই যাব। টেবিল আছে, আমরা পরে দেখাচ্ছি। এইটার সাথে প্লাস অথবা মাইনাস করব স্কোর মডিফায়ার্স। এই যে বার করলাম যে এখানে এই যে এই সাইড গুলো আছে না, এই সাইড মানে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে আমাদের এই স্কোর মডিফায়ার পাবো আর কি। ঠিক আছে, তাহলে যদি খারাপ হয় তাহলে মাইনাস করব, ভালো হইলে প্লাস করব। পরে টরে ফাইনালি একটা আমরা ভ্যালু পাবো যেটা আমাদের এস মিনিমামের চেয়ে কি হতে হবে, এই তোমার বড় হতে হবে। ঠিক আছে। এখন এইটা যেটা সেটা আমরা বললাম না যে এই এই জিনিস যেটা পারবো সে 2 এর সাথে তুলনা করবো। হ্যাঁ, তাহলে এই যে কম্পেয়ার্ড উইথ কাট অফ ভ্যালু, এটা কাট অফ ভ্যালু বলে। হ্যাঁ, কাট অফ ভ্যালু। তাহলে কাট অফ ভ্যালুটা কি, সেটা কাট অফ ভ্যালুটা হচ্ছে আহ, দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। কতগুলা হচ্ছে অ্যাকসেপ্টেবল সাইজমিক পারফরমেন্স, আর কতগুলো হচ্ছে না এটা হচ্ছে মনে হয় ভালনারেবল। তাহলে এই দুইটার যে সীমা, সেই সীমাটা বার করার জন্য কাট অফ স্কোর দরকার। তাহলে কাট অফ স্কোর 2। কাট অফ স্কোর 2 এইটা কোত্থেকে পাইলাম, এইটা হচ্ছে আমেরিকানরা সাজেশন দিছে যে 2 হচ্ছে কাট অফ ভ্যালু। হ্যাঁ, 2 এর মানে কি, 2 এর মানে হচ্ছে যে এই 100টা 10⁻², এই যে 2 যেটা, এই 2টা চুপে বসছে 100টা বিল্ডিং এর মধ্যে সে একটা বিল্ডিং যে কিনা তোমার ভালনারেবল। তার মানে বুঝছো। এখন যদি আমার কাট অফ মানে এই যে এই ভ্যালুটা যদি SL1টা যদি আমার কি হয়, 1.5 হয়, 1.5, তার মানে কি 10⁻1.5 টা বিল্ডিং এর মধ্যে সে একজন। তার মানে কি সে মোর ভালনারেবল হবে, তাই না? কারণ হচ্ছে যে কমের মধ্যে সে একজন। আর আমি যদি বলি যে আহ এই যে 100টা, এখানে 100টা আসতেছে, 100টার মধ্যে একটা হয়, তাহলে মানে অপেক্ষাকৃত বেশির মধ্যে একটা। আমি যদি বলি এখানে 3 যদি বসে, তার মানে 1000টার মধ্যে একটা। তার মানে সে আসলে 1000টা 1000টা বিল্ডিং এর মধ্যে সে একজন। হ্যাঁ, তার মানে তার ইয়ে সিগনিফিকেন্স কম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটা যত বাড়বে তত ভালনারেবিলিটি কমবে। ঠিক আছে।
এই তবে আমাদের দেশের জন্য এই এই টু এর ভ্যালুটা, হ্যাঁ, টু এর ভ্যালুটা হয়তোবা তোমার আরো ইয়ে করা যায়, চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে যে আহ, ধরো টু হচ্ছে এই উন্নত দেশের জন্য টু, আমাদের জন্য টু যদি ধরি তাহলে আমাদের জন্য লস, মানে আমাদের জন্য গরিব দেশের জন্য লস আর কি। আমাদের এই ভ্যালুটা আরো কম করে ধরতে পারলে ভালো আর কি। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে একটা তোমার ফর্ম, একটা ইয়ে আছে আর কি, যে ফরম্যাট আছে যেখানে এই ইয়ে করা হয়, এই যে বিল্ডিংটা অ্যাসেসমেন্ট করা হয়। ঠিক আছে, তাইলে এইটার ছবিটা হচ্ছে এরকম, হ্যাঁ, এরকম এটার সেকেন্ড পার্টটা হচ্ছে এরকম। একটা পাতার মধ্যে দুইটা দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে উপরে লেখা আছে দেখো, মডারেটলি হাই সাইজমিসিটি। হ্যাঁ, তো এটা আহ সিলেটের জন্য মডারেটলি হাই সাইজমিসিটি ঠিক আছে। কোথাও কোথাও হয়তোবা অন্যান্য দেশের জন্য হাই সেismicity থাকতে পারে, আবার অন্য জায়গায় থাকতে পারে যে লো সেismicity থাকতে পারে আর কি। তো এটা তোমার হচ্ছে বিভিন্নটার জন্য বিভিন্ন ফর্ম আছে আর কি। তাহলে এই যে এইখানে ফটোগ্রাফ থাকবে, এখানে স্কেচ করতে হবে প্ল্যানটা। ঠিক আছে, আর এখানে কিছু কিছু জিনিস এগুলো লিখতে হবে। ঠিক আছে, এবং পরের পৃষ্ঠায় এখানে ছবিগুলো এখানে স্পষ্ট না, আমি পরে আরো স্পষ্ট ছবি দেখাচ্ছি। এখানে আমাদের ওই যে কি আছে, যে বলছিলাম যে বেসিক স্কোর, হ্যাঁ, মডিফায়ার, হ্যাঁ, এগুলো এগুলো এখানে আছে। বেসিক স্কোর গুলো যে উপরে, যে বেসিক স্কোরটা ওই যে উপরে, উপরে কিসের উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে কোন ধরনের বিল্ডিং সেটার উপরে। হ্যাঁ, আর আর মডিফায়ার গুলো হচ্ছে নিচে আছে, নিচে আছে। এই যে এই যে বিভিন্ন রকমের প্যারামিটার উপর ডিপেন্ড করে মডিফায়ার। ওকে, আচ্ছা, এটা আমরা পরে আবার আসতেছি, ব্যাখ্যায় আসতেছি। আচ্ছা, এই যে প্রথমে বললাম যে সাইজমিসিটি হ্যাজার্ড কতটুকু, হ্যাঁ, এটা চারটা ভাগে ভাগ করছে, এক দুই তিন চার, পাঁচটা ভাগে ভাগ। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার স্পেকট্রাল এক্সিলেশন রেসপন্স হচ্ছে এসএস বলে। ঠিক আছে, আর হচ্ছে S1 বলে, এটা লং পিরিয়ডের জন্য, এটা শর্ট পিরিয়ডের জন্য। আমরা তো ইয়ে শিখেছিলাম না, যে স্পেকট্রাল রেসপন্স স্পেকট্রামের মধ্যে ছিল না যে টি যখন বেশি বড় হবে, হুম, তখন একরকমের, টি যখন কম হবে তখন একরকমের। ঠিক আছে, বেশি বড় হলে তোমার সেখানে স্পেকট্রাল এক্সিলেশন কম আসে, আর কম হলে বেশি আসে, এরকম আমরা দেখাইছিলাম। তো ওখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে তোমার এই যে 0.2 সেকেন্ডে কত, বাংলাদেশের জন্য মেইনলি, হ্যাঁ, ধরো, বা সিলেটের জন্য বা কোনো একটা জায়গার জন্য, আর লং এর জন্য 1 সেকেন্ডে কত। এই দুইটা মিলাইয়া, হ্যাঁ, মিলাইয়া তখন হচ্ছে তুমি ডিসিশন নিবা যে এটা কোন রিজিয়নে পড়ছে। সিলেটের জন্য বিএনবিসি অনুযায়ী আমরা দেখতেছি যে সিলেটের জন্য 0.9 এবং 0.36 আসে। ঠিক আছে, আহ তাইলে যদি মানে স্পেকট্রাল এক্সিলারেশনটা এই দুইটা আসে, তাইলে আমরা এখানে যদি বসায় দেখি, হ্যাঁ, তাইলে আমাদের এটা আসে মডারেটলি হাই, এখানে এই লাইনটা আসে। ঠিক আছে, তাইলে দুইটা গেল। আচ্ছা, বিল্ডিং টাইপ, বলছিলাম টাইপের উপর ডিপেন্ড করে বেসিক স্কোর। তাহলে এখানে বিভিন্ন রকমের টাইপ আছে। আমাদের দেশে যেগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো, এগুলো কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তারপরে শেয়ার ওয়াল বিল্ডিং, তারপরে ফ্রেম উইথ আনরিনফোর্সড মেশনরি ইনফিল। এইটা আমাদের দেশে বেশি, যে কংক্রিট ফ্রেম আছে ঠিক আছে, কিন্তু আবার এইখানে তোমার মেশনরি দেওয়াল, মানে ইটের দেওয়াল, এইটা আমাদের দেশে বেশি আসে। ঠিক আছে, আহ তাহলে এইখানে তারপরে এখানে আর বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, আমি একটা মিনিট একটু আসতেছি।
যতটুকু করালাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আমি তো মাঝখানে জিজ্ঞাসা করলাম না কাউকে। না স্যার, আপাতত হ্যালো। নাই। আচ্ছা, তাহলে আমরা আগাই। এটা এটা হয়ে গেল। হ্যাঁ, তো এখানে কিছু বর্ণনা আছে আর কি। আমি যে আহ, মানে বললাম না যে সি 3 টাইপ, হ্যাঁ সি টাইপের এই যে ছবি আছে, ছবি এবং হইলো বেসিক স্কোর যেটা বললাম। হ্যাঁ, বেসিক স্কোর হচ্ছে লো ভালনারেবিলিটির জন্য 3.5, ঠিক আছে। তারপর মডারেটের জন্য 2, হ্যাঁ। আর ইয়ের জন্য হইলো যে 1.4, আমাদের সিলেটের জন্য যেটা মডারেটলি হাই, 1.4, ঠিক আছে। আর যদি একেবারে ভেরি হাই হয় তাহলে 0.9 এরকম। এবং এটা কোন ধরনের বিল্ডিং এখানে এখানে বলা আছে, তো এরকম। আমি একটাই আনছি, বাকিগুলো তোমরা দেখে নিবা। আমি বলবো আরেকটা আরেকটা যেটা এই ফেমার উপর একটা গাইড বই আছে, সেইটাও আমি তোমাদের দিব। তাহলে দেখো এখানে খেয়াল করে আমাদের ফর এক্সাম্পল এখানে আনলাম বেসিক স্কোর। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, শেয়ার ওয়াল, আর এটা হচ্ছে আনরিনফোর্সড মেশনরি ইনফিল। হ্যাঁ, যেটা আমাদের দেশের বেশি আছে, সেটা হচ্ছে যে 1.4, একটু আগে বললাম যে 1.4, এই যে 1.4 হচ্ছে 1.4, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে মডিফায়ার, স্কোর মডিফায়ার, ঠিক আছে। এখানে দেখো ভার্টিক্যাল ইরেগুলারিটি যদি থাকে তাহলে এখানে এইটা থেকে মাইনাস করতে হবে 0.8। আর মডারেট যদি ইরেগুলারিটি থাকে তাহলে এইটা মাইনাস করলেই হবে। প্লান ইরেগুলারিটি যদি হয় তাহলে 0.6, আচ্ছা, মাইনাস করতে হবে। প্রি কোড, প্রি কোড বলতে বোঝায় যে কোন কোড মানে আবিষ্কার হওয়ার আগে বা ইমপ্লাইড হওয়ার আগের বিল্ডিং যদি হয়, যেমন ধরো যাক 93 সালের আগে, তাহলে এইটা এখান থেকে কিছু মাইনাস করতে হবে। পোস্ট বেঞ্চমার্ক মানে হলো যে কখন থেকে তোমার হচ্ছে যে সেই কোডটা কম্পালসারি করা হয়েছে, হ্যাঁ সেটা। এটা বলছে যে এখানে কিছু করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। আহ তারপরে হচ্ছে সয়েল টাইপ, আমি শিখাইছিলাম না সয়েল টাইপ বিভিন্ন রকম। তোমার এ বা বি টাইপের যদি হয় তাহলে হচ্ছে 0.7। হ্যাঁ, মানে ভালো ভালো যদি সয়েল হয়, এ বি, শক্ত মাটি বা পাথরের মধ্যে যদি হয় তাহলে 0.7 যোগ করতে হবে, দেখছো? এতক্ষণ বিয়োগ দেখছি, এখন যোগ। আর যদি ই টাইপের হয়, খারাপ মাটি, তাহলে হচ্ছে মাইনাস করতে হবে। আর যদি আহ, 3 তলার বেশি হয় তাহলেও মাইনাস করতে হবে। আচ্ছা, আরেকটা বলছিলাম যে মিনিমাম স্কোর, এই সব এইটা থেকে সব প্লাস মাইনাস করে 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 দেখা গেল যে 0.3 চেয়েও কম হয়ে গেছে, তাহলে আমার হবে না, 0.3 পর্যন্ত রাখা যাবে। প্রি কোড পোস্ট বেঞ্চমার্ক আমরা বলে ফেলছি তো। প্রি কোড আমাদের দেশে ধরা যায় 1993 সালে, আর পোস্ট বেঞ্চমার্ক ধরা যায় আমাদের 2006 সালে। হ্যাঁ, যেহেতু 2006 সালে আমাদের এই যে এটা আইনে পরিণত হয়েছিল। তো স্যার, প্রি কোডের ব্যাপারটা, স্যার প্রি কোড অনেকে যদি স্যার 1993 এর পরে যদি স্যার কোড না মানে, তখনও কি স্যার আমরা প্রি কোডই ধরে নিব? হ্যাঁ, 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 ধরে নিতে হবে। কারণ হইলো যে এই আমরা তো এটা ভিজুয়াল স্ক্রিনিং বলতেছি, বুঝছো? তো এত ডিটেলে তো আমরা যাইতে পারবো না। হ্যাঁ, ধরে নিতে হবে যে এইটা এটা এখন ধরো মানে 93 সালের আগে সে হয়তো বা আম, বিদেশি একটা কোড বানছে। হ্যাঁ, ইন্ডিয়ান কোড মেনে মেনে করছে, আমেরিকান কোড মেনে মেনে করছে। হ্যাঁ, হাওয়ার আমরা ধরে নিব যে এটা -1, ঠিক আছে। কারণ আমরা জানি না, এত আগের ঘটনা আমরা জানি না কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। এটা ফর সেফটি আমরা -1 ধরে ফেলি, -0.1 আর কি। আর পোস্ট বেঞ্চমার্ক এইটার কথা বলতেছে যে আমার 2006 সালের পরে, 2006 সালের পরে দেখা গেছে যে সে কোড মানে নাই। হ্যাঁ, কোড মানে নাই। এখন মানে নাই, আমরা তো ধরে নিচ্ছি আমেরিকান, এটা তো আমেরিকার তৈরি তো, ওরা তো উন্নত দেশ। ওরা ভাবতেছে এরকম যে উম, আদালত যখন কি বলে ইয়ে যখন বলছে এই যে এটা তো আমাদের কি বলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে, এই যে সংসদে, জাতীয় সংসদে এটা আইন পাশ হয়েছে। ওরা ধরে নিচ্ছে যে আইন যখন পাশ হয়েছে অবশ্যই মানছে, সেই জন্য এখানে প্লাস দিয়েছে, প্লাস দিয়েছে। হাউএভার
এই টাইপের বিল্ডিং এর জন্য বলছে যে প্লাস্টার দেওয়া যাবে না এখানে, যা আছে তাই, কারণ এইগুলা মোর ভালনারেবল, আর এইগুলো হচ্ছে ভালো, এই আর কি, ঠিক আছে। তার মানে এইটা আমাদের টাইপের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, এরপরে ওই যে কিছু কিছু জিনিস প্রথমের দিকে আছে না, অ্যাড্রেস, তারপরে হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে, তারপরে লেটিটিউড লঙ্গিটিউড কি, তারপরে হচ্ছে তোমার এস এর ভ্যালু কত, S1 এর ভ্যালু কত, টাইম, মানে মানুষ কে কাজটা করতেছে সেগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপরে তোমার আলাদা কোনো হ্যাজার্ড আছে কিনা, লিকুইফেকশন আছে আছে কিনা, ল্যান্ডস্লাইড হইতে পারে কিনা, এগুলো লিখতে হবে। তারপরে হচ্ছে ল্যান্ডস্লাইড হ্যাজার্ড এর কাছে আছে নাকি, হম জানতে হবে। তারপর কত স্টোরি, হ্যাঁ এগুলো অনেকগুলো আছে, যে কোড ইয়ার, তারপরে বিল্ট ইয়ার কত সালে হয়েছে, এইসব অকুপেন্সি কোন কাজে ব্যবহার করা হচ্ছে, এর সব তথ্যগুলো ওই যে আমি এইখান থেকে আনছি আর কি, যে এখানে এই যে এখানেই আছে, এই জিনিসগুলো এখানে আছে, আমি এখানে একটু বড় করে ব্যাখ্যা করতেছি। আচ্ছা, পরের পৃষ্ঠায় আসি। পরের পৃষ্ঠায় এই যে ছবি ছবি আঁকতে হবে, এই ব্যাপারটা আছে, এই যে প্ল্যান এবং এলিভেশন, আর ছবি তুলতে হবে একটা, তাই না। তারপর সয়েল টাইপ কি সেটা, সয়েল টাইপ অনেক সময় জানা যায় না, বুঝছো, এটা জানা কঠিন, এটা হয়তোবা মালিককে জিজ্ঞাসা করা যায় বা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করা যায়, না জানলে আশেপাশে কিছু সয়েল টেস্টের রিপোর্ট যদি পাওয়া যায়, হ্যাঁ সেইভাবে ইয়ে করতে হবে। যদি না জানা থাকে কিচ্ছু, হ্যাঁ তাইলে এই দেখো, যদি না জানা থাকে তাহলে টাইপ ডি ধরতে হবে, যেটা, হ্যাঁ ইনফরমেশন যদি না থাকে তাহলে ডি, এটা। তবে আমার কাছে মনে হয় ডি তো ধরা ঠিক না, আমাদের দেশে বেশিরভাগ মাটি তো সফট, না জানলে, হ্যাঁ ডি অথবা ই এরকম কিছু একটা নিতে হবে। আচ্ছা, এখন এই যে সয়েল টাইপ ডেফিনেশন, তোমার এই যে ইয়ে আছে, এই যে ফেমাতে যে টাইপ গুলো দিয়েছে, সেখানে হচ্ছে A B C D E, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, এই শেয়ার ওয়েভ ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে, অথবা আমাদের সহজ যেটা সেটা হচ্ছে তোমার সয়েল রিপোর্টের মধ্যে পাওয়া যায় না কত এসপিটির উপর ডিপেন্ড করতেছে। তা আমাদের স্টিপ সয়েল বলতেছে 15 থেকে 50, কিন্তু আমি কেন এটা না করতেছি, যে আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে উপর দিকের মাটি তোমার 15 এসপিটির চেয়ে কম থাকে, বুঝছো না, এই একটা ব্যাপার আর কি। আচ্ছা, আমাদের দেশের এই যে এটা হচ্ছে বিএনবিসি, এটা হচ্ছে ফেমা, এটা হচ্ছে বিএনপিসি, হ্যাঁ এখানে SA SB SC SD এরকম করে আছে একটা, ঠিক আছে। তাহলে আমাদের যেটার সাথে মিলে, যেমন SE এর সাথে ওদের ইটা মিলে বোধহয়, হ্যাঁ, এগুলা দেখতে হবে। বা এই যে SD এর সাথে মিলে, যে 15 নিচে SD, এসডি এসডির সাথে ওদের ওদের বোধহয় ইটা মিলে, ঠিক আছে, ইটা মিলে, মিলাই দিতে হবে আর কি। আর শেয়ার ওয়েভ ভেলোসিটি যদি হিসাব করো, তাইলে হচ্ছে যে আমাদের সিলেটের জন্য 166 থেকে 304, এইটা কিন্তু এইটাও হইতে পারে, sorry, এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, হ্যাঁ এই যে 166টা হচ্ছে 180-র চেয়ে কম, আর 304টা হচ্ছে এই গ্রুপে পড়ে, তার মানে SC এবং SD এর মধ্যে পড়তেছে আমাদের সিলেটের মাঠ এটা। আচ্ছা, তারপর হচ্ছে তো পাউন্ডিং ইফেক্ট আছে কিনা, হ্যাজার্ড আছে কিনা, মানে ফলিং হ্যাজার্ড, একটা বড় ট্যাঙ্কি আছে অথবা বড় একটা মানে মনুমেন্ট আছে, কিছু একটা আছে সেটা। বা কাছাকাছি বিল্ডিং আছে কিনা, হ্যাঁ কাছাকাছি বিল্ডিং আছে কিনা, এবং হচ্ছে যে একটু পরে নিও, হ্যাঁ কতটুকু কাছে, বড় না ছোট, ইত্যাদি ইত্যাদি, এবং হলো দেখো ইয়ে আছে কিনা, এই যে হাইট ডিফারেন্স আছে নাকি, এটাও দুতলা এটাও দুতলা, কিন্তু একটা ছোট একটা বড়, এটাও খারাপ। তারপর এখানে ইরেগুলারিটি সম্পর্কে আমরা বড় বড় লেকচার দিচ্ছি, এখানে আমি আর থামতেছি না, তোমরা তোমাদের দেখতে হবে একটু, হ্যাঁ ভালো করে দেখে নিও, যে এইটা স্লোপিং সাইটে, হ্যাঁ যেখানে একদিকে উঁচা আরেকদিকে নিচা, আছে না রাস্তা এরকম, এখানে হচ্ছে তোমার আহ এটা কি আনব্রেজড ক্রিপল ওয়াল, এগুলো লাগবে না। আচ্ছা, এগুলো সবগুলা বর্ণনা আছে, হ্যাঁ এখানে যে সেটব্যাক হঠাৎ করে কমে গেছে বেড়ে গেছে, এই টাইপের সেটব্যাক, এই যে
সেটব্যাক এটার এক্সাম্পল এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ, এগুলো পড়তে হবে যে রিএন্ট্রেন্ট কর্নার, রিএন্ট্রেন্ট কর্নার, ঠিক আছে, এগুলো বর্ণনা আছে, ছবি আছে। এটা মানে নন প্যারালাল এই টাইপের, এইদিকে চিকন, এইদিকে চিকন, ওইদিকে তোমার এইরকম গেছে। হম, ডায়াফ্রাম, ডায়াফ্রামের মাঝখানে খোলা, এটা স্লোপের মধ্যে বিল্ডিং। তারপরে কিছু কিছু আছে তোমার হলো যে দুই টাইপের বিল্ডিং, যেমন ধরো স্কলারস রুম আছে না, পাঠানটুলা, এখানে দেখবা যে নিচের দিকে একরকমের, উপর দিকে একরকম। হ্যাঁ, নিচের দিকে ফ্ল্যাট স্ল্যাব ছিল, উপরে হচ্ছে নর্মাল করছে। এগুলো ভালো, এগুলো বার করতে হবে। আর এটা হচ্ছে উপর দিকে বাড়াইছে, আর এটা হচ্ছে সাইডে বাড়াইছে। এইটা এখানে আমি যা যা দেখেছি সব সংক্ষেপে দেখাইছি, ঠিক আছে, এরকম আরো আছে। এটা ওই মেইন ইয়ার গাইড গাইড থেকে দেখতে হবে। এই হলো মোটামুটি হচ্ছে লেভেল 1। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি বেশি খারাপ দেখি বিল্ডিং, তাহলে সেক্ষেত্রে লেভেল 2 করে আমাদের আরেকটু মানে ইয়ে হওয়া যায় আর কি, কি বলবো, এই মোর একুরেটলি করা যেতে পারে লেভেল 2 করবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার কি কি জিনিস নিয়ে যেতে হবে কাজের মধ্যে, হ্যাঁ, এই যে বাইনোকুলার নেওয়া লাগতে পারে, ক্যামেরা নেওয়া লাগতে পারে, ক্লিপবোর্ড, তারপরে তোমার হচ্ছে যে হ্যান্ডবুক, তারপরে কুইক রেফারেন্স গাইড, পেন্সিল, হ্যাঁ, তারপরে এইসব জিনিসপত্র নিয়ে যেতে হবে। সার্ভে স্টেপস, হ্যাঁ, কি কি করতে হবে একটার পর একটা: ভেরিফাইং এন্ড আপডেটিং দ্য বিল্ডিং আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ওয়াকিং অ্যারাউন্ড দ্য বিল্ডিং টু আইডেন্টিফাই দ্য নাম্বার অফ স্টোরিজ এন্ড শেপ, ফটোগ্রাফিং, তারপরে ডকুমেন্ট আছে নাকি, ডিটারমাইনিং ডকুমেন্টিং অকুপেন্সি, কি কি কাজে ব্যবহৃত হয়, রিভিউইং দ্য সয়েল টাইপ, জিওলজিক্যাল হ্যাজার্ড, তারপর হচ্ছে অ্যাডজেসেন্ট বিল্ডিং আছে নাকি এসব দেখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কমেন্ট লিখতে হবে, আনইউজুয়াল কন্ডিশন যদি কিছু হয় সেক্ষেত্রে। তারপর হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল কি, সেটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে কি এটা, সার্কলিং, ঠিক আছে, সার্কলিং কি জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট সাইজমিক পারফরমেন্স অ্যাট্রিবিউটস কোর মডিফায়ার্স। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই কোন টাইপের, ও আচ্ছা, এটা আমাদের হচ্ছে যে ফর্মের মধ্যে গোল দাগ দিতে হবে আর কি, যে ইরেগুলারিটি আছে নাকি, ডিজাইন ডেট কি, সয়েল টাইপ, এগুলো সবগুলো দাগ দিতে হবে আর কি। হ্যাঁ, এটা এটা তোমাদের দেখাই আসছি এই যে এই যে, হ্যাঁ, আমার সাপোজ এই টাইপের, হ্যাঁ, C3 টাইপের আছে, সেই ক্ষেত্রে বাকিগুলোর আমরা কেটে দিতে পারি, এইভাবে কেটে দিতে পারি বিল্ডিংটার ক্ষেত্রে। আর এইখানে কোনটা কোনটা আমরা নিব সেগুলো এই গোল দাগ দিবে। কোনো কোনোটা হয়তো নাও নেওয়া লাগতে পারে, তাই না, যেমন ধরো এখানে সিভিয়ারও আছে, আবার মডারেটও আছে, তাহলে আমার যেটা সেটা নিব, আর যেটা না সেটা নিব না। তার মানে এগুলো এগুলো দাগ দিব, দাগ দেওয়ার পরে সেইগুলোকে হিসাব করে বার করব হচ্ছে যে স্কোর কত, সেই স্কোরটা এখানে লিখবো এই জায়গাটা। এটাই কনসেপ্ট। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে তোমার যে SL1 বার করলা, তারপর হচ্ছে ইয়ে করলা তোমার কমপ্লিটিং দ্য সামারি সেকশন, বটম ফর্মে এখানে লিখলা। অলসো অবজার্ভ, হ্যাঁ, অলসো, এছাড়াও তোমার হচ্ছে যে কিছু কিছু জিনিস দেখবো যে বিল্ডিংটা কি অ্যাবান্ডন কিনা, মানে এটা মানে পরিত্যক্ত কিনা। পরিত্যক্ত হইলে কিন্তু তুমি অলরেডি অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারো যে পরিত্যক্ত এমনি এমনি করে নাই, নিশ্চয়ই এটা কারণ আছে, তার মানে এটা বিল্ডিং এর অবস্থা খারাপ, তাই না, তখন তুমি এখানে একটু ভালো করে দেখবা যে তোমার হচ্ছে যে এই তখন না, মানে সবসময় দেখবা তোমার কোথাও বিল্ডিং এর কোথাও ভিজিবল কোনো সেগিং হচ্ছে কিনা, হ্যাঁ, তারপরে কোথাও ভেঙে গেছে কিনা, হ্যাঁ, কোথাও স্লোপ দেখা যাচ্ছে কিনা, কোথাও তোমার ইয়ে দেখা যাচ্ছে কিনা, বিল্ডিং ইজ লিনিং স্লাইটলি, হ্যাঁ, বাঁকা হয়ে গেছে কিনা, ক্রস ক্র্যাক আছে কিনা, ভিজিবল ফায়ার ড্যামেজ আছে কিনা, তারপরে উড বিল্ডিং, এগুলো তো আমাদের নাই। আচ্ছা, তারপরে এই এই সমস্ত অনেকগুলো আছে জিনিসগুলো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নোট নিবা এবং ফটোগ্রাফ, এই এই জিনিসগুলোর সব ফটো নিবা।
কমন মিস্টেক অনেকেই করে, হ্যাঁ, যে কোন ধরনের কোন টাইপের বিল্ডিং এটা বুঝতে ভুল করে, তাহলে কিন্তু সর্বনাশ, তাই না? তারপরে ইনকারেক্ট প্রি কোড পোস্ট বেঞ্চমার্ক এগুলা বসায় দেয়। হ্যাঁ, তারপরে এস এর ভ্যালু গুলা বার করতে ভুল করে। সয়েল টাইপ বুঝতে ভুল করে। তারপরে হচ্ছে পসিবল সিচুয়েশন যেটা ট্রিগার, হ্যাঁ অনেক হতে পারে। আচ্ছা, এই যে তোমার ভার্টিক্যাল ইরেগুলারিটি দুই রকমের আছে না, তুমি ঠিক মতো বুঝলা না, তখন যে কোনো একটা উল্টাপাল্টা বসায় দিলা। তারপরে হচ্ছে মিনিমাম স্কোর ভুল করে, এই কমন ভুল এগুলো হয়। আহ তো আমাদের কাজের শুরুতে আমাদের ফিল্ড ইকুইপমেন্ট তো একবার লিখলাম, দেখলাম মনে হয়, তাই না? দুইবারই চলে আসছে। আচ্ছা, আহ তো এইখানে তোমার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেই একটা ওই যে গুগল ম্যাপ থেকে আমাদের এলাকাটা নিয়ে আমি কোন কোন বিল্ডিং গুলো করবো সেইগুলো দাগায় ফেললাম, এগুলো শেপ টিপ বুঝা গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ তারপর করলাম আর কি, করার পরে এরকম কিছু টেবিল টেবিল আমরা করতে পারি, হিসাব হিসাব মানে হচ্ছে কয়টা বিল্ডিং লিখছি, কয় তালা, ইত্যাদি ইত্যাদি, কোন টাইপের। হ্যাঁ, তারপর যে কয়টার মধ্যে কোন ধরনের ইয়ে আছে, ইরেগুলারিটি আছে, সেটা আমরা বের করতে পারি। হ্যাঁ, এবং ফাইনালি তোমার হচ্ছে যে বার করতে হবে যে কত পার্সেন্ট বিল্ডিং কোন ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ, তারপরে এই টাইপের একটা আমরা ম্যাপ তৈরি করতে পারি। হ্যাঁ, যে তোমার কোনগুলো তোমার SL 1 2 এর চেয়ে বেশি, কোনগুলো 2 এর চেয়ে কম। এই তো মোটামুটি ব্যাপার। ঠিক আছে, জি স্যার। প্রশ্ন আছে? প্রশ্ন এটা পড়ার পরে আর প্রশ্ন বাইরে হবে, এখনই বাইরে হবে না। এটা এটা দুবার হয়ে গেছে, তাই না? এটা তো মুছে দিই। হ্যালো, সব চুপ হ্যাঁ, মেরে গেলা কেন? জি স্যার, শুনতেছি। বুঝা গেছে মোটামুটি রকমের? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন তোমাদের একটা বড় কাজ করতে হবে। কি স্যার? তোমাদের মানুষ কতজন আছো? স্যার আমরা 31 জন, আপনি ছাড়া। 31 জন, 4টা গ্রুপে ভাগ হবা, ঠিক আছে? জি স্যার। না, আজকে কতজন সেটা না, মানে টোটাল ও আচ্ছা, এই 4টা 50 গ্রুপে স্যার। ভাগ হবো। হুম, 50 যদি হয় তাহলে হচ্ছে যে 12 জন করে, 12 জন, 4 × 48, আর 2 জন দুই গ্রুপে চলে গেলে 4টা গ্রুপে 4টা বিল্ডিং, ঠিক আছে, অ্যাসেসমেন্ট করবা। অ্যাসেসমেন্ট করে সেগুলোর রিপোর্ট আমাকে সে দিবা। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা মানে আহ, একটু একটু মানে খুব সুন্দর হাইফাই বিল্ডিং করা দরকার নাই। হ্যাঁ, একটু মনে হইতেছে যেন একটু দুর্বল দুর্বল হইতে পারে বিল্ডিংটা, ওই টাইপের বিল্ডিং সিলেক্ট করবা। 4টা 4টা করে 4 গ্রুপে করবা, এবং 4 গ্রুপের 4 জন টিম লিডার তোমরা ঠিক করো, ঠিক আছে? আমি নেক্সট ডেতে জানতে চাইবো টিম লিডার অন্যদেরকে কি করবা, মানে এই ও ইয়ে করবা আর কি, মানে কাজ দিবা, কে কি করবে না করবে। হ্যাঁ, একটা প্রিপারেশন নিয়ে তারপরে তোমরা যাইবা। এবং হচ্ছে প্রমাণস্বরূপ হচ্ছে যে ওই বিল্ডিং এর সামনে ছবি। ওই গ্রুপের সবার গ্রুপ ছবি থাকবে, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ওকে স্যার, সালাম আলাইকুম। আচ্ছা স্যার।